আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেট 1 এবং সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে দুটি সেটের প্রশ্ন উত্তর আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে তোমরা একসঙ্গে দুটি সেটের প্রশ্ন উত্তর পেতে চলেছো। তো দেখো, তোমাদের এই পরীক্ষা আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় পূর্ণমান থাকবে 25, সময় হবে তোমরা 50 মিনিট। এবার তোমাদের যে নতুন হলিস্টিক রিপোর্ট কার্ড এসছে সেই অনুযায়ী যদি কোনো স্কুল পরীক্ষা নেয় সেখানে তোমাদের পূর্ণমান হয় 50 এবং সময় পাবে তোমরা 1 ঘন্টা 45 মিনিট মতো। তো বেশিরভাগ স্কুলেই যেটা শোনা যাচ্ছে 25 নম্বরের পরীক্ষা এবং সময় পাচ্ছ 50 মিনিট। তবে কিছু কিছু স্কুলেও 50 নম্বরের পরীক্ষা নিচ্ছে এবং সময় দিচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। তো যাদের 50 নম্বর পরীক্ষা তাদের চিন্তার কিছু নেই, অযথা প্যানিক করার কিছু নেই। তোমরা যেই বইটা পড়ছো সেই বই থেকেই প্রশ্ন আসবে। যেটা হয়তো তোমরা 5টা প্রশ্ন উত্তর দিতে সেখানে তোমার 10টা প্রশ্ন উত্তর দিতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তো এই ভিডিওটা তোমাদের 25 নম্বর বা 50 নম্বর দুজনের জন্যই খুব বেনিফিশিয়াল হতে চলেছে। তোমরা মন দিয়ে দেখো, যেহেতু ভিডিওটা একটু বড় তাই জন্য তোমাদের একটু সময় লাগবে। তোমরা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। আর ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এর আগে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমরা একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কী কী রয়েছে। সিলেবাসে যেটা তোমাদের রয়েছে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। এখানে তোমাদের একটা এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন এবং একটা 5 নম্বর প্রশ্ন থাকছে। তারপরের যে চ্যাপ্টারটা আছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, এখানে তোমার দুটো থাকছে এমসিকিউ। এছাড়াও তোমাদের এখানে এটা থাকছে দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন এবং একটা 5 নম্বর প্রশ্ন। জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এখান থেকেও দুটো এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বরের প্রশ্ন এবং একটা 3 নম্বরের প্রশ্ন আর একটা 5 নম্বর প্রশ্ন। তো এখানে এটা দেখা যাচ্ছে তোমাদের 5টা এমসিকিউ থাকছে, 5টা 1 নম্বর প্রশ্ন, 3টে 2 নম্বর প্রশ্ন, 3টে 3 নম্বর প্রশ্ন এবং 3টে 5 নম্বর প্রশ্ন। এবার তোমাদের যে 5টা এমসিকিউ থাকছে তার মধ্যে 5টা এমসিকিউর মধ্যে 5টাই তোমাদের করতে হবে, 5টা 1 নম্বর প্রশ্নের মধ্যে 5টাই তোমাদের করতে হবে। কিন্তু এখানে যে 3টে 2 নম্বর প্রশ্ন থাকছে তার মধ্যে থেকে যে কোনো দুটো তোমাদেরকে করতে হবে। ঠিক একইভাবে তোমার যে 3 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে থাকছে সেখান থেকেও দুটো করতে হবে এবং তোমাদের 5 নম্বর প্রশ্ন যে 3টে থাকছে সেখান থেকে মাত্র একটা করতে হবে। এইভাবে তোমাদের 25 নম্বরের নাম্বার ডিস্ট্রিবিউট হয়েছে। তো এবার আমরা চলে আসছি উত্তর প্রশ্ন এবং উত্তর পর্বে। তো এটা শুরু করার আগে একবার বলে দিই, তোমাদের যদি এই প্রশ্ন এবং উত্তর পর্ব ছাড়াও আরও 1 সেট প্রশ্ন এবং উত্তর দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য আরও 1 সেট প্রশ্ন এবং উত্তর নিয়ে আসবো। তোমাদের যদি এই সেটের প্রশ্ন এবং উত্তর ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন আসতে পারে। দেখো, তোমরা যে প্রশ্নের প্রথম প্রশ্ন ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 5টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। ভারতে প্রথম পাটের কারখানা গড়ে ওঠে, এটা কি রিসরায় নাকি কলকাতায় নাকি বোম্বাইতে নাকি মাদ্রাজে? তোমরা উত্তর লিখবে রিসরাতে। তারপরে চলে 2 নম্বর, সত্যশোধক সমাজ গড়ে তোলেন দয়ানন্দ সরস্বতী, জ্যোতিরাও ফুলে, রাজা রামমোহন রায় আর বিদেশলিতাম পাণ্ডু। উত্তর লিখবে জ্যোতিরাও ফুলে। আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় তো কত সালে? এটা উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। সর্বভারতীয় জাতীয় সম্মেলনের সভাপতি ছিলেন কে? এটা হবে রামতনু লাহিড়ী। দেখো ডিতে যে রামতনু লাহিড়ী আছে উনি সঠিক উত্তরটা হবে। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসে, উত্তর হচ্ছে এ কলকাতায়। তারপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। তো ঠিক না ভুল লেখো। কুলি কাহিনী নিবন্ধ লেখেন রামকুমার বিদ্যারত্ন। তো উত্তরটি ভুল, যেটা সঠিক উত্তর হবে মূলক রাজ আনন্দ।
বোঝা গেছে। এবার শূন্যস্থান পূরণ করো। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে সতীশচন্দ্র বসু। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার আমলে পাশ হয়? উত্তর হচ্ছে বড়লাট নর্থব্রুক। এরপর চলে আসছি পরবর্তী যে প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 2-3টে বাক্যের মধ্যে। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। অবশিল্পায়ন কাকে বলে? তোমরা উত্তর লিখবে, ঊনবিংশ শতাব্দীতে একদিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব, কোম্পানির অসম শুল্কনীতি ও অত্যাচার, এবং অন্যদিকে দেশীয় অভিজাত শ্রেণীর অবক্ষয়ের ফলে বাংলার তাঁত বস্ত্রশিল্প সহ অন্যান্য শিল্প কারিগররা ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছিল। একেই অবশিল্পায়ন বলা হয়। পরের প্রশ্ন, মুন্ডা উলগুলান কাকে বলে? উত্তর লিখবে, মুন্ডা বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনাধীন ভারতে 19 শতকের প্রথমাংশে সংগঠিত একটি আদিবাসী কৃষক বিদ্রোহ। বিরসা মুন্ডার নেতৃত্বে 1899 থেকে 1900 সালে এই বিদ্রোহ সংগঠিত হয়। রাঁচির দক্ষিণাঞ্চলে সৃষ্ট এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হয় উলগুলান, যার অর্থ প্রবল বিক্ষোভ। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জনককে? আর আলিপুর বোমা ষড়যন্ত্র মামলার মূল আসামি কে ছিলেন? 2টো পার্টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্নের যে উত্তর, ভারতের বিপ্লববাদের জনক হলো বাসুদেব বলবন্ত ফাড়কে। আর আলিপুর বোমা ষড়যন্ত্র মামলার মূল আসামি কে ছিলেন? উত্তর হবে আলিপুর বোমা মামলায় প্রধান আসামি ছিলেন অরবিন্দ ঘোষ। এবার দেখো 4 দাগের প্রশ্নে চলে আসছি। নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো 4-5টি বাক্যের মধ্যে। প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। প্রথম যে প্রশ্ন, লর্ড ডালহৌসির রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর লিখবে, 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে ভারতবাসীর অর্থনৈতিক জীবনে যেসব পরিবর্তন ঘটতে শুরু করেছিল তার মধ্যে রেলপথ ছিল অন্যতম। লর্ড ডালহৌসি রেলপথ স্থাপনের মাধ্যমে ভারতের অর্থনৈতিক, প্রশাসনিক, সামরিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এদেশে রেলপথ স্থাপনে উদ্যোগী হয়েছিল। রেলপথ স্থাপনের যে সমস্ত উদ্দেশ্যগুলি আছে সেগুলি হলো যথা, প্রথম পয়েন্ট দিবে সরকারি উদ্দেশ্য, ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতিকে জলাঞ্জলি দিয়ে ইংরেজরা সম্পূর্ণভাবে নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য ভারতের রেলপথ স্থাপনের উদ্যোগী হয়েছিল। লর্ড ডালহৌসির উদ্দেশ্য ভারতের প্রত্যন্ত জায়গায় ইংরেজ সেনাবাহিনী দ্রুত পৌঁছে দেওয়া, শিল্প বৃদ্ধি করা, দূরবর্তী অঞ্চল থেকে মালপত্র আমদানি করার জন্য রেলপথ স্থাপন করেন। অর্থনৈতিক উদ্দেশ্য কী ছিল? অর্থনৈতিক উদ্দেশ্য ছিল ভারতের রেলপথ নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। ভারত থেকে কাঁচামাল সংগ্রহের জন্য রেল ব্যবস্থা অতি প্রয়োজনীয় ছিল। এছাড়াও ইংরেজরা মনে করেন যে রেলপথের বিস্তার হলে সেখানে বহু ইংরেজদের কর্মসংস্থানের সুযোগ মিলবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর পেয়ে গেলে। এবার দেখো 2 নম্বর প্রশ্ন আসতে পারে, ইয়ং বেঙ্গল আন্দোলন কাকে বলে? তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন কেমন আসতে পারে, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল? এগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে। এবার দেখো পরবর্তী যে 5 দাগের প্রশ্ন আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 8-10টি বাক্যের মধ্যে। এখানে কীরকম প্রশ্ন আসতে পারে দেখো, বাংলার কৃষকদের উপর চিরস্থায়ী বন্দোবস্তের কীরূপ প্রভাব পড়েছিল? এরকম প্রশ্ন আসতে পারে। বা সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায় কীরূপ অবদান ছিল? বা আবার আসতে পারে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার কারণ কি? এরকম প্রশ্ন কিন্তু তোমাদের এখানে আসতে পারে। আবার দেখো আরও কটি বড় প্রশ্ন তোমাদেরকে সাজেশান দিয়ে দিচ্ছি। এরকম প্রশ্ন আসতে পারে, ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব আলোচনা করে একটি সংবাদপত্র প্রতিবেদন লেখো। আবার আসতে পারে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ জমিদার ও কৃষকদের অসন্তোষ মিশেছিল, মন্তব্যটি ব্যাখ্যা করো। বা আসতে পারে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলনে রূপান্তরিত হয়নি, তার উত্তর কিন্তু তোমাদেরকে লিখতে হবে। যেমন ধরো তোমাদের একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলনে রূপান্তরিত হয়নি, এর এই যদি প্রশ্নটা আসে তাহলে এর উত্তরটা তোমরা কেমন লিখবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেবে ভূমিকা, ভারতের বড়লাট লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার অজুহাতে 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বঙ্গদেশকে দুভাগে ভাগ করেন। এর বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব বাংলাদেশ ছাড়াও সমগ্র দেশ জুড়ে শুরু হয় বঙ্গভঙ্গ বিরোধী বয়কট ও স্বদেশী আন্দোলন। এতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও কৃষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি। তো নেক্সট পয়েন্ট দিবে, কৃষকদের সক্রিয়ভাবে অংশ না নেওয়ার কারণ। ঐতিহাসিকগণ এই আন্দোলনে কৃষকদের সক্রিয় ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ না করার কতগুলি কারণ তুলে ধরেছেন, সেগুলি হলো নিম্নরূপ। প্রথম পয়েন্ট দিবে, কৃষিভিত্তিক কর্মসূচির অভাব।
ঐতিহাসিক সুমিত সরকার বলেন, সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচির অভাবজনিত কারণে এই আন্দোলনে কৃষকদের যুক্ত করা যায়নি। প্রকৃতপক্ষে এই আন্দোলনের নেতৃত্ববৃন্দ কৃষকদের দুরবস্থার প্রতিকার, খাজনা বৃদ্ধির প্রতিরোধ, জমিদারের অত্যাচার বন্ধের কোনো কর্মসূচি গ্রহণ করেননি। তারপর 2 নম্বর পয়েন্ট দেবে জমিদারদের ক্ষোভের আশঙ্কা। কৃষকদের দাবির প্রতি সহানুভূতিশীল হলে এবং তাদের খাজনা বন্ধের দাবি মেনে নিলে দেশপ্রেমিক জমিদার শ্রেণী ক্ষুব্ধ হবেন। এই আশঙ্কায় কংগ্রেসী নেতৃবৃন্দ এই আন্দোলনে কৃষকদের সামিল করার উদ্যোগ গ্রহণ করেননি, বরং জমিদার ঘেঁষা নীতিকেই আস্থা রেখে তাদের সন্তুষ্ট রাখতে প্রয়াসী হন। 3 নম্বর, মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্ব। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা উদীয়মান মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি। তাদের সঙ্গে গ্রামের কৃষকদের কোনো যোগ ছিল না। গণ আন্দোলনে কৃষকদের যে কোনো ভূমিকা থাকতে পারে তা তারা উপলব্ধি করেননি। তাই ঐতিহাসিক ডক্টর বিপিনচন্দ্র বলেন, বঙ্গভঙ্গ বাংলার কৃষকদের স্পর্শ করেনি। 4 নম্বর পয়েন্ট দেবে মুসলিম লীগের প্রভাব। 1906 খ্রিস্টাব্দে নবাব সলিমুল্লাহের উদ্যোগে ঢাকায় প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ। বড়লাট লর্ড কার্জনের প্ররোচনায় তিনি বঙ্গভঙ্গ মেনে নেন। ফলে নদিয়া, কুমিল্লা, মুর্শিদাবাদ প্রভৃতি স্থানে মুসলমান কৃষকরা হিন্দু মহাজন ও জমিদারদের আক্রমণ করে। ফলে এই পর্বে ওই অঞ্চলগুলিতে কৃষক আন্দোলন সাম্প্রদায়িক রূপ নেয়। 5 নম্বর, বিভিন্ন অঞ্চলের ব্যতিক্রমী কিছু ঘটনা। কংগ্রেসী নেতৃবৃন্দ উদ্যোগ গ্রহণ না করলেও এই পর্বে বাংলা তথা ভারতের বিভিন্ন অঞ্চলের কৃষকরা বঙ্গভঙ্গের বিরোধিতায় সামিল হয়। পূর্ববঙ্গে রাজেন্দ্রলাল মণ্ডলের নেতৃত্বে হিন্দু দলিত কৃষকরা বয়কট ও স্বদেশী আন্দোলন গড়ে তোলে। বিহারের মতিহারি বেতিয়া অঞ্চলের নীল চাষিরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়। পাঞ্জাবে বড়লাট মিন্টোর ক্যানালের জন্য অতিরিক্ত করের বিরুদ্ধে অজিত সিংহ, লালা লাজপত রায়ের নেতৃত্বে কৃষকরা সোচ্চার হন। এই পর্বে গুজরাটের কৃষকরাও অতিরিক্ত করদানে অস্বীকৃত হন। উপসংহার দেবে, যাই হোক, এই কথা ঠিক, কৃষিপ্রধান ভারতবর্ষে কৃষক শ্রেণীকে উপেক্ষা করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ চরম অদূরদৃষ্টতার পরিচয় দেন। ঐতিহাসিক সুমিত সরকার বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের অসাফল্য এবং অস্থায়িত্বের জন্য এই আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর অনীহার কথা বলেছেন। তাহলে এই 5 নম্বরের উত্তরগুলো কীভাবে লিখতে হবে তোমরা আশা করি বুঝতে পারলে। আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের এক সেট প্রশ্ন এবং উত্তর করিয়ে দিয়েছি। এটা তোমাদের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর হতে চলেছে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পূর্ণমান থাকে 25, সময় হবে তোমরা 50 মিনিট। তোমাদের এর আগে ইতিহাস ছাড়াও অল সাবজেক্টের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করার আগে তোমাদের বলি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখো, তোমাদের ফার্স্টে দেখো তোমাদের সিলেবাসে ঠিক কি কি রয়েছে। প্রথমে আছে ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, তারপরে সবশেষে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই 3টে চ্যাপ্টার তোমাদের সিলেবাসে রয়েছে। এবার প্রথমে দেখো, প্রথম যে প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5। ঠিক আছে। প্রথম যে প্রশ্ন আছে 1.1, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি নাকি লর্ড ক্লাইভ? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। 1.2, ভারতে রেলপথ নির্মাণ শুরু করেন লর্ড হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি নাকি লর্ড ওয়েলেসলি? উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি। 1.3, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ নাকি আবওয়াব নাকি বেগারশ্রম নাকি বেগার অর্থ? ঠিক আছে, তো এটা হচ্ছে অগ্রিম অর্থ। 1.4, ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন রাজা রামমোহন রায় নাকি স্বামী বিবেকানন্দ নাকি বিদ্যাসাগর নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। 1.5, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকাটি হলো দিগদর্শন নাকি সংবাদ প্রভাকর নাকি সমাচার দর্পণ নাকি বেঙ্গল গেজেট? উত্তর হচ্ছে দিগদর্শন। এবার চলে আসি পরবর্তী প্রশ্ন 1.6, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র বসু নাকি বিপিন চন্দ্র পাল নাকি সতীশচন্দ্র মুখার্জি নাকি অরবিন্দ ঘোষ? উত্তর হচ্ছে সতীশচন্দ্র বসু। 1.7, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয়? 1906 নাকি 1904 নাকি 1905 নাকি 1805 খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1905 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এবার চলে আসছি পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে, যে কোনো 5টি করতে হবে
1 × 5 = 5। প্রথম প্রশ্ন, 10 বন্দোবস্ত কে চালু করেন? উত্তর লিখবে লর্ড কর্নওয়ালিস। 2.2, দাক্ষিণাত্য হাঙ্গামা কবে হয়েছিল? উত্তর লিখবে 1875 খ্রিস্টাব্দে 12ই মে। 2.3, নীল বিদ্রোহ কবে শুরু হয়েছিল? উত্তর লিখবে 1859 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে। 2.5, দামিনী কোহ কথাটির অর্থ কি? উত্তর লিখবে পাহাড়ের শেষ প্রান্ত বা পাহাড়ের প্রান্তদেশ। 2.6, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? উত্তর লিখবে মঙ্গল পাণ্ডে। 2.7, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? উত্তর লিখবে নবগোপাল মিত্র। 2.8, CN ঠাকুর কার ছদ্মনাম? উত্তর লিখবে রাসবিহারী বসু। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন আছে 3 দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো 2-3টি বাক্যের মধ্যে। 2 × 2 = 4, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2। 3.1, সম্পদের বহির্গমন কাকে বলে? উত্তর লিখবে সম্পদের বহির্গমন কথার অর্থ হলো প্রতিদানহীনভাবে এক দেশের সম্পদ অন্য দেশে চলে যাওয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের টাকায় ভারতীয় পণ্য কিনে অথবা নজরানা বাবদ বিপুল পরিমাণে অর্থ ইংল্যান্ডে নিরবিচ্ছিন্নভাবে চালান দেওয়ার ফলে ভারত আর্থিক দিক দিয়ে নিঃস্ব হয়ে পড়ে, একেই সম্পদের বহির্গমন বলে। 3.2 এর প্রশ্ন কি আছে? সূর্যাস্ত আইন কাকে বলে? উত্তর লিখবে চিরস্থায়ী বন্দোবস্তের প্রধানতম শর্ত হলো বাংলা বছরের শেষ দিনে সূর্যাস্তের আগে জমিদারগণ নিজেদের প্রদেয় রাজস্ব প্রদান না করলে তাদের জমিদারি বাজেয়াপ্ত করা হবে। এই আইন সূর্যাস্ত আইন নামে পরিচিত। ঠিক আছে, এবার চলে আসছি পরের প্রশ্ন। দেখো কি আছে পরের প্রশ্ন। 3.3, জ্যোতিরাও ফুলে কি জন্য স্মরণীয়? উত্তর লিখবে জ্যোতিরাও ফুলে ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন সমাজ সংস্কারক। তিনি তার স্ত্রী সাবিত্রীবাই ফুলের নেতৃত্বে মহারাষ্ট্রে জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতার বিরোধিতার পাশাপাশি পাশ্চাত্য নারী শিক্ষার প্রচলনের আন্দোলন করেছিলেন। 3.4 এর প্রশ্ন কি? শিকাগো ধর্ম সম্মেলনে কোন ভারতীয় কবে বক্তব্য রাখেন? উত্তর লিখবে শিকাগো ধর্ম সম্মেলনে বক্তব্য রাখেন স্বামী বিবেকানন্দ। 1893 খ্রিস্টাব্দে এই বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি বক্তব্য রেখেছিলেন। 3.5 দেখো, দুজন নরমপন্থী ও চরমপন্থী নেতার নাম লেখো। উত্তর লিখবে নরমপন্থী সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর উমেশ চন্দ্র ব্যানার্জি, আর চরমপন্থী কারা কারা? বাল গঙ্গাধর তিলক ও বিপিন চন্দ্র পাল। বোঝা যাচ্ছে? যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন, সেখানে আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্ন কি আছে? 4 দাগের প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো 4-5টি বাক্যের মধ্যে। 3 × 2 = 6, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান কিন্তু 3 করে। প্রথম প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কি বোঝো? উত্তর লিখবে বহিরাগত ব্যবসায়ীদের উৎপীড়ন, সাহুকার বা মহাজনদের অত্যাচার, সরকারি রাজস্বের উচ্চহার এবং তুলার দাম অতিরিক্ত হ্রাস পাওয়ার ফলে সর্বশান্ত হয়ে যাওয়া মহারাষ্ট্রের পুনা ও আহমেদনগর এলাকার রায়তরা বিদ্রোহ ঘোষণা করে। সরকার এই বিদ্রোহকে দাক্ষিণাত্য হাঙ্গামা নামে অভিহিত করেন। 4.2 দেখো পরের প্রশ্ন, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? উত্তর লিখবে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের প্রবর্তন। এই রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে পুড়তে হতো। গুজব রটে যে এই টোটা গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি, ফলে ধর্মভীরু হিন্দু ও মুসলমান সিপাহীরা তাদের ধর্মনাশের ফলে ভয়ে একযোগে বিদ্রোহ ঘোষণা নিয়েছিল। ঠিক আছে, বিদ্রোহে অংশ নিয়েছিল। এবার দেখো পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে 4.3, কে কি উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপন করেন? উত্তর লিখবে নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। 1867 খ্রিস্টাব্দে হিন্দু ধর্মের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপিত হয়। তাছাড়া দেশীয় শিল্প ও সাহিত্যের উন্নতি ঘটানো ছিল হিন্দু মেলা প্রতিষ্ঠার আরেকটি উদ্দেশ্য। এবার দেখো 4.4 কি আছে? লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ পরিকল্পনা করেন? উত্তর লিখবে লর্ড কার্জন মুখে প্রশাসনিক সুবিধার কথা বললেও বঙ্গ বিভাজনের জন্য তার উদ্দেশ্য ছিল রাজনৈতিক। বঙ্গভঙ্গের মধ্যে দিয়ে তিনি বাংলার হিন্দু মুসলমান ঐক্য ভেঙে দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন চলে আসছি। 5 দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো 8-10টি বাক্যের মধ্যে। 5 × 1 = 5। প্রথম যে প্রশ্ন আছে 5.1, ভারতের রেলপথের বিস্তার এদেশের আর্থ-সামাজিক জীবনে পরিবর্তন কিরকম পরিবর্তন এনেছিল? ঠিক আছে, বা এই প্রশ্নটা এইভাবেও ঘুরিয়ে আসতে পারে অথবা দিয়ে, বা অথবা এরকম প্রশ্ন দেখো ভারতের রেলপথের বিস্তারের ফলাফল আলোচনা করো, এরকমও আসতে পারে। তো এর উত্তর তোমরা কি লিখবে? প্রথমে পয়েন্টের ভূমিকা দিয়ে লিখবে ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থ দ্বারা পরিচালিত হলেও যে কয়টি বিষয় ভারতে জাতীয়তাবাদের সৃষ্টিতে সাহায্য করেছিল রেলপথের স্থাপন তার মধ্যে উল্লেখযোগ্য। প্রভাব দিবে, পয়েন্ট করে প্রভাব।
ভারতের রেলপথ স্থাপনের ইতিবাচক নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। সুফল, রেলপথ স্থাপনের সুফলগুলি হলো, দিয়ে পয়েন্ট দিবে। প্রথম পয়েন্ট, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, গ্রামগুলির সাথে বন্দর ও বাজারের যোগাযোগ গড়ে তোলা সম্ভব হয়। 2, কর্মসংস্থান, রেল ব্যবস্থা প্রবর্তনের ফলে বহু মানুষের কর্মসংস্থান হয়েছিল। 3, বাণিজ্যের উন্নতি, গ্রামীণ পণ্য সম্ভার অতি সহজেই বন্দরের মাধ্যমে বিদেশে বা দেশের অন্যত্র পাঠানো যেত বলে বাণিজ্যের অভাবনীয় উন্নতি পরিলক্ষিত হয়। ঠিক আছে, এবার দেখো তোমার পরে কি আছে। পরে 4 নম্বর পয়েন্ট দিবে, শহর ও বন্দরের উত্থান, দিয়ে লিখবে রেলপথের বিস্তার ভারতের নতুন নতুন নগর ও বন্দর গড়ে তুলেছিল। 5 নম্বর, জাতীয় চেতনার বিকাশ, দিয়ে লিখবে রেলপথের মাধ্যমে দ্রুত যাতায়াতের ফলে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়, তারা নিজেদের ভারতীয় বলে ভাবতে থাকে, জাগ্রত হয় জাতীয়তাবাদের সূচনা হয় মুক্তি আন্দোলনের। কুফল দেখো, কুফল, প্রথমে কি লিখবে, লিখবে রেলপথের বিস্তারের ফলে কিছু কুফল পরিলক্ষিত হয়েছিল, যেমন, দিয়ে প্রথম পয়েন্টে লিখবে সম্পদের নির্গমন, পয়েন্ট দিবে, দিয়ে লিখবে রেলপথের মাধ্যমে ভারতের সম্পদ বিদেশে অতি সহজে চলে যেতে থাকে। 2, কুটির শিল্পের ধ্বংস, দিয়ে লিখবে ইংল্যান্ডের দাম ও গুণগত মানের দিক থেকে ভালো পণ্য সম্ভার ভারতের গ্রামাঞ্চলে পৌঁছে যাওয়ায় কুটির শিল্পের ধ্বংস সাধন হয়। তারপরে 3 নম্বর দিয়ে লিখবে দেশীয় বাণিজ্যের ক্ষতি, দিয়ে লিখবে সস্তায় বিদেশি পণ্য ভারতের বাজারে ভর্তি হয়ে যাওয়ায় দেশীয় বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই পয়েন্টগুলো ঠিকঠাক করে লিখবে, ঠিক আছে। এখানে কালারটা আমি চেঞ্জ করা হয়নি। 5 নম্বর দেখো, তোমরা কিন্তু কালো কালারের পেন দিয়ে এই পয়েন্টগুলো লিখবে, আর নীল কালারের পেন দিয়ে তারপরে ডেসক্রিপশনটা লিখবে। 4 নম্বর দেখো, জলপথের গুরুত্ব হ্রাস, রেল ব্যবস্থা সড়ক পথে যোগাযোগকে এত দ্রুত করেছিল যে জলপথের গুরুত্ব ক্রমশ কমে যায়, বহু মানুষ কর্মহীন হয়ে পড়ে। ঠিক আছে, দেখো এবার দেখো 5.2, মর্লে মিন্টো সংস্কার আইনের মূল্যায়ন করো। উত্তর লিখবে সূচনা, ভারত সচিব জন মর্লে ও গভর্নর জেনারেল লর্ড মিন্টোর মিলিত উদ্যোগে 1909 খ্রিস্টাব্দে ভারতে যে শাসনতান্ত্রিক সংস্কার প্রণয়ন করা হয়েছিল তা মর্লে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। পটভূমিকার সমকালীন কিছু ঘটনা মর্লে মিন্টো সংস্কার আইন প্রণয়নের পটভূমি তৈরি করেছিল, যেমন 1, 1907 খ্রিস্টাব্দে কংগ্রেস এর ভাঙনকে কাজে লাগিয়ে চরমপন্থীদের দমন করা ও নরমপন্থীদের কিছু দাবি মেনে নিয়ে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা। 2, মুসলিম লীগের মতো রাজনৈতিক দলকে উৎসাহ দিয়ে হিন্দু মুসলিম ঐক্য বিনষ্ট করা। 3, মুসলিম লীগ নেতা আগা খানকে প্রদত্ত লর্ড মিন্টোর প্রতিশ্রুতি রক্ষা করা। 4, ভারতীয়দের স্বায়ত্তশাসনের দাবির কিছুটা মেনে নেওয়া। ঠিক আছে, এবার এই আইনের মূল বক্তব্য কি, তো লিখবে মর্লে মিন্টো সংস্কার আইন অনুযায়ী 1, বড়লাটের কার্যনির্বাহী পরিষদে একজন ভারতীয়কে নিয়োগ করার কথা বলা হয়। 2, মাদ্রাজ ও মুম্বাইয়ের কার্যনির্বাহক পরিষদের সংখ্যা 2 থেকে বৃদ্ধি করে 4 করা হয়। 3, কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা 16 থেকে বৃদ্ধি করে 60 করা হয়। এদের মধ্যে সরকারি কর্মচারী জমিদারদের মধ্য দিয়ে 27 জন বড়লাট কর্তৃক মনোনীত হবেন, বাকিরা বিভিন্ন প্রাদেশিক আইনসভা দ্বারা নির্বাচিত হবেন। 4, প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা 30 থেকে বৃদ্ধি করে 50 করা হয়, তাদের মধ্যে অধিকাংশ হতেন ছোটলাট কর্তৃক মনোনীত। 5, এতে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। মূল্যায়ন, মর্লে মিন্টো আইন দ্বারা ভারতীয়রা সরাসরি সরকারের আইন রচনার কাজে অংশগ্রহণের সুযোগ পায়, তবে এই আইনে প্রকৃত ক্ষমতা বড়লাটের হাতেই রাখা হয়েছিল। প্রাদেশিক আইনসভার ক্ষেত্রে ছোটলাট চরম ক্ষমতার অধিকারী ছিল। সর্বোপরি এই প্রথম মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করে দ্বিজাতি তত্ত্বের অবতারণা করা হয়। তাহলে বোঝা গেল। এবার দেখো পরে কি আছে, এরপর দেখো 5.3, সমাজ সংস্কার ও নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো। ঠিক আছে, তো এটা তোমরা লিখবে, বিদ্যাসাগরের ভূমিকা যেটা সেটা লিখে দেবে ভালো করে। কি লিখবে, উত্তর লিখবে ভূমিকা, ভারতের সমাজ সংস্কার ও স্ত্রী শিক্ষার প্রসারে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাজ সংস্কার, দেখো সমাজ সংস্কার এটা একটু অন্য ভালো পয়েন্ট করে লিখবে, আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে। ঠিক আছে, আমি একবার ভালো করে দেখিয়ে দিই সমাজ সংস্কারটা কিভাবে লিখবে। এই যে সমাজ সংস্কার এখানে লেখা আছে না, এটা একটা পয়েন্টের মাধ্যমে তোমরা এখানে লিখবে। এই যে সমাজ সংস্কার, এটা একটা পয়েন্ট করবে, মানে অন্য লাইনে লিখবে, এটা লিখবে। ঠিক আছে,
ঠিক আছে, এবার দেখো কি লিখবে সেটা একবার দেখে নাও। বিদ্যাসাগরের সমাজ সংস্কারক মূলক কাজের জন্য উল্লেখযোগ্য হলো প্রথম বিধবা বিবাহ প্রবর্তন। পয়েন্ট দিবে, দিয়ে লিখবে বিদ্যাসাগর বিধবা বিবাহের সমর্থনে জোর আন্দোলন গড়ে তোলেন। ঠিক আছে, তিনি পরাশর সংহিতা থেকে উদ্ধৃতি দিয়ে দেখান যে প্রাচীন ভারতে বিধবা বিবাহ প্রচলিত ছিল। তার আন্দোলনের ফলে 1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন পাস করেন। 2 নম্বর, বহু বিবাহের বিরোধিতা। দিয়ে লিখবে বিদ্যাসাগর পুরুষদের বহু বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। ঠিক আছে, এটা আমি একটু এদিকে সরিয়ে সুবিধা হবে তোমাদের। 3 নম্বর, বাল্য বিবাহ। নারীর বাল্য বিবাহের তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। 4, বর্ণ ব্যবস্থা। ভারতের প্রচলিত জাতিভেদ বর্ণভেদ ব্যবস্থার বিরুদ্ধে তিনি বিভিন্ন প্রবন্ধ রচনা করেছিলেন। ঠিক আছে, তারপরে তোমরা লিখবে নারী শিক্ষা। পয়েন্ট দিবে, দিয়ে লিখবে বিদ্যাসাগর অনুভব করেছিলেন যে নারী জাতির উন্নতি ব্যতীত হিন্দু সমাজের উন্নতি সম্ভব নয়। এই জন্য তিনি নারীদের শিক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। 1 নম্বর, বেতন বিদ্যালয় স্থাপনে সাহায্য। ড্রিঙ্ক ওয়াটার বেতন 1849 খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার সময় বিদ্যাসাগরের সাহায্য লাভ করেন। এমনকি 21 জন বালিকাকে বিদ্যালয়ে পড়তে রাজি করান। 2, বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা। দিয়ে লিখবে বিদ্যাসাগর বিদ্যালয়ের পরিদর্শক রূপে 35টি বালিকা বিদ্যালয় বাংলার বিভিন্ন গ্রামাঞ্চলে স্থাপন করেন। অন্তত 1300 ছাত্রী এইসব বিদ্যালয়ে পড়াশোনা করেন। 3, বিদ্যাসাগর কলেজ। দিয়ে লিখবে ব্যক্তিগত প্রচেষ্টায় বিদ্যাসাগর যেসব বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মেট্রোপলিটন ইনস্টিটিউট। পরবর্তীকালে এটি বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত হয়। 4 নম্বর, পুস্তক রচনা। দিয়ে লিখবে পাঠ্যপুস্তকের অভাব মেটানোর জন্য তিনি বর্ণ পরিচয়, বোধোদয়, কথামালা প্রভৃতি গ্রন্থ রচনা করেন। ঠিক আছে, দিয়ে দেখো মূল্যায়ন লিখবে বাংলার সমাজ সংস্কার ও নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগরের সমাজ ও নারী জাতির উন্নয়নে প্রচেষ্টা তাকে চিরস্মরণীয় করে রেখেছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই প্রশ্ন উত্তর ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে, এবং তোমাদের যে এই প্রশ্নগুলি হুবহু পরীক্ষায় আসবে তা নয়, তোমাদের এই টাইপের প্রশ্ন আসবে। তোমাদের এর আগে অ্যাকসেপ্ট করিয়েছি, এখন অ্যাকসেপ্ট করালাম। তোমরা যদি চাও তাহলে আরো এক সেট তোমাদের ইতিহাসের প্রশ্নপত্র দেবো। তার জন্য তোমাদেরকে কমেন্টে জানাতে হবে যে স্যার আমাদের আরো এক সেট ইতিহাসের প্রশ্ন উত্তর দরকার। তো সেই প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে প্র্যাকটিস করো এবং বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে পরীক্ষায় তোমাদের 100% সাফল্য নিশ্চিত। ঠিক আছে, তো পরীক্ষা আসতে বেশি সময় নেই, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে থাকো। ঠিক আছে, আর সর্বোপরি তোমরা সকলে ভালো থাকবে, সকলে সুস্থ থাকবে।